আমাদের সিকিম ভ্রমণের তৃতীয় পর্যায়ে আমরা এসে হাজির হয়েছিলাম পেলিংয়ে। অর্থাৎ টেমিটি গার্ডেন থেকে সোজা আমরা পেলিং চলে এসেছিলাম। পেলিংয়ে আমরা ছিলাম মোট 3 দিন। অর্থাৎ পেলিংয়ে আমাদের সেইবার থাকার পরিধিটা ছিল সবচেয়ে বেশি। পেলিংয়ে আমরা ছিলাম নেটল্যান্ড ফন বলে একটা হোটেলে। হোটেলটা লোয়ার পেলিংয়ে এবং একদম শেষে। আমরা যখন যাচ্ছিলাম হোটেলটিতে তখন আমরা আশেপাশের হোটেলগুলো যখন ছাড়িয়ে চলে যাচ্ছিলাম তখন আমরা বেশ নিরাশই হয়েছিলাম। কিন্তু হোটেলে পৌঁছে সেখানকার লোকেদের আতিথেয়তা এবং হোটেলের সার্বিক পরিবেশটা আমাদের মুগ্ধ করে দিয়েছিল। পেলিংয়ের প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলাদা করে বলার কিছু নেই। যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান না তাদের কথা আলাদা, কিন্তু সাধারণত এখানে গেলে পরে আপনি নির্দিষ্ট কোথাও ঘুরতে না গেলেও 4-5টা যদি ঘুরে বেড়ান এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা এবং অত্যন্ত পরিচ্ছন্ন একটি শহর বলা ভুল, একটি জনপদ। আর এখানকার লোকেদের অমায়িক ব্যবহার দেখতে দেখতে আমরা একটি টানেলের মধ্যে ঢুকে পড়েছি। আমাদের পরবর্তী গন্তব্য একটা ওয়াটারফলস। আমরা সাধারণত পাহাড়ে গেলে পরে একটা নির্দিষ্ট আইটিনারি মেনে চলারই চেষ্টা করি, তবে মাঝে মাঝেই এমন হয় যে নির্দিষ্ট কোনো লক্ষ্য ছাড়াই আমরা কিছুটা জায়গা ঘুরে ফেলি খানিকটা অগোছালোভাবে। সেই রকমইভাবে আমরা চলে এসেছি এখন রিম্বি ওয়াটারফলসের সামনে। রিম্বি ওয়াটারফলস দেখতে সুন্দর, কিন্তু এই ধরনের পাহাড়ি ঝর্ণা আপনি পাহাড়ে যদি চলাফেরা করেন তাহলে অতি সহজলভ্য এগুলো। কিন্তু এই ওয়াটারফলসটার একটা বিশেষত্ব হচ্ছে, এবং শুধু এইটা নয়, এটা ছাড়াও আমরা আরও 2-3টে ওয়াটারফলস এখানে দেখেছিলাম। প্রতিটারই বিশেষত্ব হচ্ছে এরা কিন্তু বৃষ্টির জলে পুষ্ট নয়, এরা বরফ গলা জলে পুষ্ট। তাই বছরের সবসময় এই ওয়াটারফলসগুলোতে পর্যাপ্ত পরিমাণে জল থাকে। অর্থাৎ এদের সৌন্দর্য আপনি বছরের বিভিন্ন সময়ে যখনই চান না কেন আপনি এদের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আমাদের এর পরের গন্তব্যটা ছিল একটা লেক, যেটা সিকিমের একটা অতি পবিত্র লেক হিসেবে মনে করা হয়। সেটা হচ্ছে চলতি ভাষায় কে বলে খিচিপুরি লেক, কিন্তু এটা আসলে এর নামটা একটু অন্যরকম। আর এই লেকে পৌঁছানোর আগে আমরা পৌঁছেছিলাম একটা মনিস্ট্রিতে। লেকটায় ঢোকার মুখেই এই মনিস্ট্রিটা ছিল। এই মনিস্ট্রিটার কি নাম আমার এখন আর মনে নেই। আর ভেতরে শুধুমাত্র আমরাই ছিলাম, অর্থাৎ দর্শনার্থী হিসেবে আমরাই ছিলাম, আর ভেতরে কেউ ছিল না। পুরো মনিস্ট্রিটা বিভিন্ন ধরনের তান্ত্রিক দেবদেবীর মূর্তিতে সাজানো, এবং এর মাঝখানে যে প্রেয়ার হলটা ছিল সেখানে একটা বিশাল ধর্মচক্র ক্রমাগত ঘুরে যাচ্ছিল, এবং ওপরে একটি ঘন্টা আছে সেটাও ক্রমাগত বেজে যাচ্ছিল। ভেতরের পরিবেশটা ছিল একটা অদ্ভুত রহস্যময়, একটা মোড়া। আর সবচেয়ে বড় কথা, আমি আগেও যেটা বলেছিলাম, এদের কোনো মনিস্ট্রিতে আমি দেখলাম না কোনো গাইড আছে বা কেউ আছেন সাধারণ দর্শনার্থীদের ভিতরে যা রাখা আছে তার তাৎপর্য ব্যাখ্যা করার জন্য। সেই জন্য কিছুটা আন্দাজ করেই আমরা নিজেদের মনে যেটাকে যা ভাবলাম সেটাকে ভেবে আমরা আমাদের দর্শন সম্পূর্ণ করলাম। এখানে যেসব মূর্তিগুলো আপনারা দেখছেন তাদের সঙ্গে কিন্তু প্রথাগত বৌদ্ধ ধর্মের যে সমস্ত মূর্তি, অর্থাৎ ভগবান বুদ্ধের যে সমস্ত মূর্তি আমরা দেখে থাকি তার সঙ্গে এদের কোনো মিল নেই। সঙ্গে আমার শ্যালক এবং তার স্ত্রীও ছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে ঘন্টার আওয়াজটা কোথা থেকে আসছে।
দেখতে দেখতে আমরা হাজির হলাম লেকটির সামনে। তবে মূল লেক এটি নয়, মূল লেকটির কোনো ভিডিও আমি তুলিনি। লেকের বাইরের একটা অংশে কিছু মাছ রয়েছে, কিছু না বলবো প্রচুর মাছ রয়েছে, এবং সেই মাছগুলোকে খাওয়ানোর জন্য নির্দিষ্ট একটা খাবারও এখানে বিক্রি হয়। আপনি সামান্য কিছু অর্থের বিনিময়ে সেই খাবারটি কিনে এখানকার মাছগুলোকে খাওয়াতে পারেন। এবং স্থানীয় লোকেদের বিশ্বাস যে এটি একটি ইচ্ছা পূরণের হ্রদ। এখানে আপনি নিজের মনস্কামনা পূরণ করার জন্য লেকের জলে একটি কয়েন ছুঁড়ে দিলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। এটি শুধু বৌদ্ধদের জন্যই পবিত্র তাই নয়, এটি বৌদ্ধ এবং হিন্দু দুটি ধর্মাবলম্বী মানুষের কাছেই এই হ্রদটি কিন্তু খুব পবিত্র। এবং বলা বা একটা প্রচলিত প্রবাদ আছে, এই লেকের জলে কোনো পাতা পড়ে না। কত মাছ দেখেছেন? এই মাছগুলো কিন্তু কেউ পোষেনি, প্রাকৃতিকভাবেই এগুলো তৈরি হয়েছে। আর এখানে প্রচুর এরকম হাঁস দেখতে পেলাম। এই লেকটিতে যখন আপনি ঢুকবেন তখন ঢোকার রাস্তায় এই ধরনের কিছু নিদর্শন আপনি পাবেন। এখানে যারা ঘুরতে আসেন বা এই লেকটি যারা দেখতে আসেন তারাই এগুলো তৈরি করেছেন। সাধারণত বলা হয় যে আপনি যদি এখানে এই ধরনের একটি মিনার তৈরি করেন ছোট ছোট নুড়ি পাথর দিয়ে, ভগবান আপনার মনোবাসনা পূর্ণ করবেন। মানুষ নিজের ইচ্ছা পূরণের জন্য কত কিছুকে আশ্রয় করে দেখেছেন। লেকের বাইরে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। এই প্রথম আমি একটা পথের পাশে একটা অস্থায়ী রেস্টুরেন্টে এইভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে পিৎজা বানাতে দেখলাম। লোকজন যা অর্ডার করছিল, এখানকার যারা কর্মচারী আছেন তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে সবার পছন্দ অনুযায়ী পিৎজা তৈরি করে দিচ্ছিলেন, এবং সেটা অত্যন্ত একটা দেশীয় পদ্ধতিতে, আর স্বাদ ছিল অসাধারণ। বিভিন্ন খরিদ্দারদের পছন্দ অনুযায়ী ভেজ এবং নন ভেজ দুই ধরনের পিৎজাই এখানে কিন্তু পাওয়া যাচ্ছিল। খেচিপেড়ি লেক থেকে আমরা চলছিলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের নাম এর আগে আমি কখনো শুনিনি। যখন আমরা এই পেলিং ঘোরার প্ল্যান করছিলাম তখনই এই ওয়াটারফলসটার দিকে আমাদের নজর আসে। ওয়াটারফলসটা খুবই সুন্দর এবং এটিও ওই বরফগলা জলেই পুষ্ট। বছরের যে কোনো সময় গেলে পরেই আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং এখানে টিকিট কেটে, অর্থাৎ 10 টাকা করে বোধহয় টিকিট ছিল, টিকিট কেটে আপনি এই পাহাড়টার কিছুটা ওপরে অবধিও আপনি উঠতে পারবেন। কি প্রচণ্ড তীব্রতায় জলটা নেমে আসছে দেখেছেন। সাধারণত ডিসেম্বর মাসে তো বৃষ্টি হয় না, কিন্তু বরফগলা জল বলেই এখানে জলের উৎস যেটা
সেখানে অফুরন্ত জল রয়েছে। এই ওয়াটারফলসটাতে গেলে কিছুটা সময় হাতে নিয়ে যাওয়াই উচিত, কারণ আশেপাশে কিছু খাবার দাবারেরও দোকান রয়েছে, যেখানে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার দাবার কিনে বেশ একটা কোয়ালিটি টাইম আপনার পরিবারের সঙ্গে এখানে কাটাতে পারেন। ওখানে কিছুটা সময় কাটিয়ে আবার আমাদের পথ চলা শুরু হলো। আমাদের পরবর্তী গন্তব্য ছিল সিকিমের বিখ্যাত স্কাইওয়াক। পৌঁছে গেলাম আমরা স্কাইওয়াকে। এই স্কাইওয়াকে রয়েছে বোধিসত্ত্ব চেনরিগের একটি 137 ফুট উঁচু মূর্তি এবং তার সঙ্গে স্কাইওয়াক। এখানে এই স্কাইওয়াকে উঠতে আপনাকে 50 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। তবে একটা কথা আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, সিকিমে আপনি যেখানেই যান না কেন সচিত্র একটি পরিচয়পত্র সঙ্গে রাখবেন। এরা কিন্তু আধার কার্ডটা অ্যাকসেপ্ট করে না, ভোটার কার্ড এবং প্যান কার্ড এই দুটো জিনিস অবশ্যই সঙ্গে রাখবেন। আর ওই যে গেরুয়া রঙের একটা জ্যাকেট পরে যাকে দেখলেন হাত নাড়ছিল, তিনিই ছিলেন আমাদের এবারের গাইড তথা আমাদের গাড়ির চালক। ওর নাম অনুপ। ব্যবহারটি এত মিষ্টি যে আমাদের এই কদিন মানে আমাদের এই ছুটির একটা সপ্তাহ একেবারে আমাদের আনন্দে ভরিয়ে রেখেছিল। স্কাইওয়াকে গেলেও বেশ খানিকটা সময় হাতে নিয়ে যাবেন, কারণ এখানকার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। যদি কিছুটা সময় এখানে কাটাতে পারেন, চিরকাল মনের ক্যানভাসে তা আঁকা হয়ে থাকবে। সিকিম ভ্রমণ আমাদের মোটামুটি শেষ হলো এই স্কাইওয়াক দেখে। বাড়ি যাওয়ার সময় চলে এসছে, ছুটির মেয়াদও ফুরিয়ে আসছে, তাই প্রত্যেকেরই মন একটু ভারাক্রান্ত। আবার ফিরে যেতে হবে আমাদের দৈনন্দিন কাজে। কিছুদিনের জন্য আমরা একটা মনে রাখার মতো ছুটির সপ্তাহ কাটিয়ে গেলাম। এই ক্রিসমাসের ছুটিটা আমাদের মনে থাকবে এবার তাই একে একে সবাইকে বিদায় জানানোর পালা। দূরের ওই কাঞ্চনজঙ্ঘা, আঁকাবাঁকা পাহাড়ি পথ, সরলবর্গীয় গাছের জঙ্গল, পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি ছোট ছোট নদী, সব কিছুকে বিদায় জানিয়ে আমরা আবার ফিরে যাব আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের শহর কলকাতায়, আমাদের বাসস্থান যেখানে আমাদের জন্য অপেক্ষা করে আছে। কিন্তু মন পড়ে থাকবে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে, যেখান থেকে আমরা বয়ে নিয়ে যাচ্ছি আমাদের হারিয়ে যাওয়া জীবনের নির্যাস। কিছু কিছু টুকরো স্মৃতি, কিছু কিছু টুকরো খুশির মুহূর্তকে আমরা এখানেই রেখে যাচ্ছি। শুধু মনের মধ্যে নিয়ে যাচ্ছি একটা অসাধারণ স্মৃতি, যা রূপকথার মতো, যা সহজে ভোলার নয়।
তবে সিকিমে আসার আবার একটা অদম্য ইচ্ছে রইল, সেই ইচ্ছেকে সঙ্গী করেই আমরা ফিরে চললাম। যদি কখনো সুযোগ আসে আপনাদের সঙ্গে আবার ফিরে আসব এই অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে। ফেরার পথে আবার সেই টানেলের মধ্যে দিয়ে একটা রোমাঞ্চকর যাত্রা এবং সবশেষে ফিরে চলা সমতলে। পরদিন সকালে কাঞ্চনজঙ্ঘাকে সেদিনের মতো বিদায় জানিয়ে, অর্থাৎ সেই মুহূর্তের জন্য বিদায় জানিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম এনজিপির উদ্দেশ্যে। বিকেলবেলা আমাদের বাস যেখানে অপেক্ষা করবে আমাদের কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। দূরে পড়ে রইল তিস্তা নদী, একরাশ প্রত্যাশা নিয়ে আবার দেখা হবে। আমাদের এই প্রচেষ্টাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার একটা ছোট্ট অনুরোধ রইল। সঙ্গে থাকবেন, দেখা হবে খুব শিগগিরই।